গল্পের শুরুতেই আমরা একটা নতুন বিবাহিত দম্পতিকে দেখতে পাই, টেইলর আর স্কট। তাদের হানিমুনের প্রস্তুতি নিয়ে বেশ ব্যস্ত। তারা দুইজনের প্রচন্ড হাসি খুশি, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে অন্য একটা গল্প, যেটাই ডিসকভার করব আমরা আজকের গল্পে। তো তারা তো তাদের হানিমুন নিয়ে খুবই বেশি এক্সাইটেড, কিন্তু অবশেষে তারা এমন একটা জায়গায় বেছে নেয় যা শুনলে তোমরা সবাই অবাক হবে। মরক্কোর মরুভূমি, যেখানে সবুজের চিহ্ন পর্যন্ত নাই, জল নেই, শুধু আছে গরম অসীম বালির ঢেউ। এত জায়গা রেখে তারা মরক্কো কেন বেছে নিল? এর পিছনে কি কোনো কারণ আছে? চলো দেখে আসি। স্কট পেশায় একজন ধনী ব্যবসায়ী, অহংকার আর পুরো আত্মবিশ্বাসে ভরা। মানে অহংকারে যেন তার মাটিতে পাই পড়ে না। তার কাছে টাকা মানে হলো শক্তি, আর সে হেলিকপ্টার বা প্লেনকে একদম ট্যাক্সির মতো করেই ব্যবহার করে। আর এই যে টাইলারকে বিয়ে করেছে, সে তাকেও ঠিক এইভাবে ব্যবহার করতে যায়। আর অন্যদিকে আমাদের টাইলার, যাকে বাইরে থেকে শান্ত স্বভাবের একটা মেয়ে মনে হলো, ভেতরে ভেতরে সে কিন্তু একদম অন্য কিছু। মানে তারও আছে ঠান্ডা পরিকল্পনা। সে স্কটকে ভালোবাসে বলে বিয়ে করেনি, শুধুমাত্র তার টাকা আর ক্ষমতার লোভেই বিয়ে করেছে। তো এরপর তারা মরুভূমির মাঝে একটা হোটেলে এসে ওঠে। চারিপাশে বালুর ঝড়, গরমে তো পুরো দম বন্ধ হয়ে আসছে। স্কট এখানে এসেও নিজের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত। মিটিং, ফোন কল, ইনভেস্টরদের সঙ্গে আলোচনা। টেইলর তো একা একা অনেক বিরক্ত হচ্ছিল। তার মনে হচ্ছিল সে কোনো মানুষকে বিয়ে করেনি, বরং করেছে কোম্পানির একটা চুক্তিতে সই মাত্র। ঠিক তখনই হোটেলের দিকে আসে একটা হ্যান্ডসাম পুরুষ। নাম তার ট্রাভিস। একটু লম্বা, তবে চেহারা একটু রুক্ষ, আর চোখে যেন অদ্ভুত রহস্যময় দৃষ্টি। দূর থেকে এসে টাইলারের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে চোখ পড়তেই বোঝা যায় যে এটা তাদের প্রথম দেখা নয়, মানে দুইজনের মধ্যে আছে পুরনো এক সম্পর্কের ছোঁয়া। টাইলারের মুখে তখন হালকা হাসি ফুটে ওঠে, সে যেন বহুদিনের অপেক্ষার পর কাউকে দেখছে। আর কয়েক মিনিটের মধ্যেই তারা কাছাকাছি চলে আসে। কোনো কথা না বলে একে অপরের ঠোঁটে ঠোঁট রাখে, আর মুহূর্তেই সব সত্যি বেরিয়ে আসে। ট্রাভিসই হলো টাইলারের পুরনো প্রেমিক। তারা দুইজন মিলে আগেই ঠিক করে রেখেছিল এই হানিমুন আসলে একটা তাদের পাতাই ফাঁদ। তারা স্কটকে শেষ করবে, আর তারপর তার সব সম্পত্তি নিজেদের নামে দখল করবে। তো পরের দিন সকালবেলা উঠে স্কট টাইলারকে নিয়ে বের হয়, আর বলে যে আজকে তারা ঘুরতে যাবে মরুভূমির মাঝখানে একটা পুরনো দুর্গতে। সূর্যের প্রচন্ড আলোয় গাড়ি ছুটে চলছে ধুধু মরুভূমির ভেতর দিয়ে। হঠাৎ করে স্কট খেয়াল করে যে পেছনে একটা গাড়ি তাদেরই পিছু নিচ্ছে, আর অনেক দ্রুতই তাদের কাছাকাছি চলে আসছে, প্রায় ধাক্কা মারার মতো অবস্থা। স্কট ভাবে যে কোনো পাগল হয়তো বা ড্রাইভ করছে, কিন্তু কোনো পাগল নয় বন্ধুরা, সেই গাড়ির চালক ছিল ট্রাভিস। দুটো গাড়ির মধ্যে শুরু হয়ে যায় তখন বিপজ্জনক তারা। মানে স্কটও তার গাড়িটার গতি বাড়াচ্ছিল, কিন্তু মরুভূমির রাস্তা তো অনেক অসমান আর প্রচন্ড বিপজ্জনক। হঠাৎ করে তার গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর বিশাল একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গড়িয়ে তো নিচে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে যায় এক পথচারী আর তার ছোট্ট ভ্যানটিও। অন্যদিকে ট্রাভিসও নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সহ উল্টে যায়। ধুলো, ধোয়া আর আর্তনাদে ভরে যায় চারপাশটা। এই বিশৃঙ্খলার মধ্যে এবার ধীরে ধীরে এগিয়ে আসে একটা অপরিচিত মানুষ, নাম ওমর। হাতে আবার একটা লোহার হাতকড়াও পরা আছে, মনে হচ্ছে সদ্য কোনো জেল থেকে পালিয়ে এসেছে। ভ্যানের ওই আহত চালকটা তো তাকে দেখে একটু সাহস পায়, ভাবে যে সে হয়তোবা তাকে সাহায্য করবে। কিন্তু ওমর তো ঠান্ডা মুখে তার দিকে এগিয়ে যায়, আর লোকটাকে এক আঘাতে মেরে ফেলে। এমনকি তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে অন্যদিকেই হাঁটা মারে। অল্প একটু দূরে গিয়ে দেখা যায় আর একটা গাড়ি তখন ধ্বংসস্তূপে আটকে গিয়েছে, আর সেখানেই আছে সিরিয় নামের একটা সাধারণ মানুষ। তার শরীর ভেদ করে গেছে একটা লোহার দণ্ড। তার স্ত্রী সারা ভয় আর কান্নায় তো পুরো কাঁপছে। পাশেই তার ছোট্ট ছেলে, আর দুজনেই মরিয়া হয়ে চেষ্টা করছে দরজাটা খুলতে। আর কিছুটা দূরে পড়ে আছে স্কট আর টাইলার। স্কটের কাঁধে আর মুখে সে প্রচন্ড ব্যথা পেয়েছে, তবুও সে অনেক চেষ্টা করছে ওখান থেকে ওঠার। আর হঠাৎ করে সারা তার ছেলেকে নিয়ে দৌড়ে চলে আসে সাহায্যের জন্য। স্কট তাদেরকে দেখতে পেয়ে এগিয়ে যায়, কিন্তু ওই সময় ওমর আবার অন্য দিক থেকে এগিয়ে আসে। স্কট দ্রুত ছেলেটাকে টেনে নিরাপদে নিয়ে যায়, আর ওমর গিয়ে দাঁড়ায় সিরিয়র সামনে। সিরিয় তো ভাবছিল ওমর তাকে সাহায্য করবে, কিন্তু সে সাহায্য করার বদলে ঠান্ডা মুখে লোহার দণ্ডটা আরো গভীরে ঠেলে দেয়। সিরিয়র মুখ থেকে তখন এক প্রচন্ড চিৎকার বের হয় যন্ত্রণায়, কিন্তু ওমরের মুখে তখন হালকা হাসি, যেন মানুষ হত্যা করার খেলায় নেমেছে সে। এদিকে গাড়ির নিচে তো পেট্রোল পরে চারিপাশে গন্ধ ছড়িয়ে গিয়েছে, আর ওমর সেটাকে ঠিক করার বদলে একটা সিগারেট জ্বালায়। এটা দেখেই তো স্কট তখন সারা আর তার ছেলেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর এদিকে অজ্ঞান অবস্থায় পড়ে আছে ট্রাভিস। তখন ট্রাভিসের হাতের দিকে তাকাতেই স্কট একটা ঘড়ি দেখতে পায়, আর সে তো ওখানেই থমকে যায়। এই ঘড়িটা সে টাইলারকে উপহার দিয়েছিল। সে তখন ভালো করেই বুঝতে পারছিল কিছু না কিছু তো গড়বড় অবশ্যই আছে। সে গাড়ির ভেতরে এরপর একটা জিপিএস খুঁজে পায়, সেটা আবার সরাসরি টাইলারের ফোনের সঙ্গে সংযুক্ত ছিল, আর তার কাছে এবার সবটা পরিষ্কার হয়ে যায়। এরই মধ্যে আবার ওমর তার সেই সিগারেটটা মাটিতে ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন লেগে যায়।
সিরিও কিন্তু তখনও বেঁচে আছে, তবে আগুনে প্রচণ্ড পরিমাণ ঝলসে যাচ্ছে। এসকট তখন ছুটতে যায় তাকে টানতে, কিন্তু আগুন এতটাই প্রবল ছিল যে সে সামনের দিকে এগোতে পারছিল না। ঠিক তখনই ওমর এগিয়ে এসে এক আঘাতে লোহার দণ্ডটা দিয়ে সিরিওর মাথায় ঢুকিয়ে দেয়। সারা তো চিৎকার দিয়ে ওঠে, নিজের সন্তানকে ভয়ে বুকে জড়িয়ে ধরে। যে জায়গায় ভালোবাসার যাত্রা শুরু হওয়ার কথা ছিল সেখানেই মৃত্যু আর প্রতারণার অন্ধকার নেমে এসেছে। এই মরুভূমিটা এখন শুধু বালুর নয়, মানুষের পুড়ে যাওয়া আর আত্মার গন্ধও ভরে গেছে। এসকট তখন সারা আর তার ছেলেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু সবাই বুঝে গিয়েছে এখন তারা একটা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে। চারিপাশে যতদূর দেখা যায় শুধু বালু আর বালু, কোনো মোবাইলে নেটওয়ার্ক পর্যন্তও নেই যে তারা কোনো সাহায্যের জন্য কাউকে ফোন করবে। তারা একদম মরুভূমি নিষিদ্ধ এলাকায় এসে আটকে পড়েছে। এদিকে তারা তো আর জানতো না একটু দূরেই আবার একটা বালির টিলার উপর দাঁড়িয়ে কেউ তাদের উপর নীরবে নজর রাখছিল। আর এই রহস্যময় লোকটির নাম হলো জন। কেউ জানে না জন কে বা কোত্থেকে এসেছে আর কেনই বা সে তাদের উপর এইভাবে নজর রাখছে। জনকে দেখে তো সেখানে সবাই আবার ভয় পেতে শুরু করলো, আর তাদের ওই ভারী পরিবেশটা যেন আরো অদ্ভুত রকম ভারী হয়ে উঠল। সবাই এখন গুটিসুটি মেরে বসে আছে। জনও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে। জন এরপর ধীরে ধীরে সারা ছেলেটার দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞাসা করে যে ও কি ঠিক আছে। সারা তখন বলে যে না, ঠিক নেই, আমার ছেলেটার অনেক জ্বর, মরুভূমির প্রচণ্ড গরমে শরীর একদম পড়ে যাচ্ছে, ওকে কোনোভাবে এখানে চিকিৎসা দেওয়া দরকার। জন বলল যে আমারও গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, দূরে একটা বিস্ফোরণের শব্দ শুনে আমি এখানে চলে আসি, আশা করেছিলাম এখানে হয়তোবা আমি সাহায্যের জন্য কাউকে পাবো। এসকট তখন কিছুটা আশার আলো দেখতে পায়। মনে হলো যে অবশেষে হয়তো কেউ এখানে এসেছে যে এই পথটা চেনে, মানে যে তাদেরকে এখান থেকে বের করতে পারবে। এরপর সে দ্রুত কথায় কথায় জানতে চাইল যে তারা কোন রুটে এখান থেকে বের হবে বা এখান থেকে বেরোনোর আদৌ কোনো রাস্তা আছে কিনা। ওদিকে ওমর তখন নিজের মতো করে গল্প বানাচ্ছে। সে মুখে মুখে সবাইকে বলছে যে তাদের ওপর নাকি আমেরিকানরা হামলা করেছিল আর তার ভ্যান তারা একদম গুড়িয়ে দিয়েছে, কিন্তু ওর চোখ বলছে যে ও মিথ্যা কথা বলছে, মানে তার দৃষ্টিতে অন্য কিছু ছিল। তবুও দেখা যায় একটা গাড়ি সেখানে অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে আছে। ওমর তখন বলে যে এটা ঠিক করা গেলে আমরা এখান থেকে বের হতে পারবো। জন, তুমি কি বলো, তুমি কি আমাদের সাহায্য করবে? কিন্তু জনের তো নজর রয়েছে সারার ওই ছোট্ট ছেলেটার দিকে। সে একটা পুরনো বালতির মতো পাত্র খুঁজে এনে সেটাতে ঠান্ডা পানি ভরলো, তারপর শিশুটাকে ওই ছায়ায় বসিয়ে রাখলো যাতে করে সূর্যের তাপ আর বালু ওকে না ছুঁতে পারে। এরপর এসকট পরামর্শ দেয় যে কাছের একটা পুরনো দুর্গে গিয়ে আমাদের আশ্রয় নিতে হবে, হয়তো কেউ আমাদের উদ্ধার করতে সেখানে আসলেও আসতে পারে। এদিকে এসকটের মনে তো অনেক রাগ জমে গিয়েছে। সে তো কোনোভাবেই তার স্ত্রীকে সহ্য করতে পারছে না, কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন যে টাইলারের সঙ্গে কোনোভাবে ঝগড়া করার সময়ও পাচ্ছে না, কারণ এখন সবাই একসঙ্গে না থাকলে এখান থেকে আর বেঁচে বেরোতে পারবে না। এদিকে জন তো চারিপাশে খুঁজছিল আর সামনে এগিয়ে সে একটা খোলা জায়গা দেখতে পায়, তবে ওখানে গিয়ে সে ভাঙা গাড়ি, ছেঁড়া টায়ার ছাড়া আর তেমন কিছুই দেখতে পায় না। তবে একটু সামনে এগোতেই দেখতে পায় সেখানে একটা ভারী ব্যাগ। এটা দেখে যখন সে অনেকটা কৌতূহল নিয়ে ওটা খোলে তখন দেখতে পায় ভেতরে একটা মৃত পুলিশ অফিসারের দেহ। এটা দেখেই তো জন প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেই পুলিশ অফিসারের পকেট ঘেটে কিছু কাগজপত্র পেয়ে যায়, আর সেখানে ছিল একটা গ্রেপ্তারি পরোয়ানা, আর ওখানে বড় বড় অক্ষরে কার নাম লেখা ছিল জানো বন্ধুরা? ওমর। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না, ওমর লোকটাকে কিন্তু আমারও সুবিধার মনে হচ্ছিল না। এখন সবার কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়, ওমর আসলে কোনো সাধারণ লোক নয়। সে এক ঠান্ডা মাথার অপরাধী, আর হীরা পাচার আর খুনের মামলায় জড়িত। সম্ভবত পুলিশ তাকে এখানেই ধরতে এসেছিল, কিন্তু ওমর উল্টো এই পুলিশটাকেই হত্যা করে ফেলেছে। এরপরে জন ব্যাগটা আস্তে আস্তে বন্ধ করে দেয়, যেন সে কিছুই খুঁজে পায়নি এমন একটা ভাব ধরে। ঠিক তখনই সূর্যের আলোর একটা ছোট্ট চকচকে জিনিস সে দেখতে পায়, হীরার একটা টুকরো। ওটা দেখার মাত্রই তো সঙ্গে সঙ্গে সে ওটা লুকিয়ে ফেলে, আর কিছুক্ষণের মধ্যেই ওমর সেখানে সে হাজির হয় আর ঠোঁটে একটু জোর করে হাসি এনে, মানে তাচ্ছিল্যের একটা হাসি এনে জনকে বলে যে কিছু পেলে? জন তখন শান্ত সুরে বলে যে কই না তো, এখানে তো বালু ছাড়া আর কিছুই নেই। আর ওই মুহূর্তের পর থেকেই জন কখনোই দৃষ্টি সরায় না, সারাক্ষণ সে ওমরের উপরে নজর রাখছিল। এদিকে সারা তখন তার ছেলেকে বুকে নিয়ে আছে, ছেলেটা জ্বরে এখনও কাঁপছে। জন দ্রুত সব প্রমাণই লুকিয়ে ফেলে, আর তারপর লোহার টুকরো আর কিছু কাপড় জুড়ে সেখানে একটা অস্থায়ী ছাউনি তৈরি করে। এরপর ওই বাচ্চা ছেলেটা আর অজ্ঞান হয়ে পড়ে থাকা ট্রাভিসকে সেখানে রাখা হয়, যাতে করে সূর্যের তাপে তারা আরও অসুস্থ হয়ে না পড়ে। এদিকে ওমর আর জন তো একসঙ্গে চেষ্টা করছিল ট্রাভিসের গাড়িটাকে চালু করতে। গাড়িটাকে দেখে মনে হচ্ছে একটা ভাঙাচোরা মেশিন, এটা কোনোভাবেই আর চালানো সম্ভব না। এদিকে এসকট তো একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে যে ও গড, কখন আমি এখান থেকে বের হতে পারবো। এরপর অনেকটা পরিশ্রমের পর অবশেষে এসকট নিজেই একটা সরঞ্জাম তুলে নেয়, যাতে করে সে গাড়িটাকে ঠিক করতে পারে। আর সত্যি সত্যি আশ্চর্যজনকভাবে গাড়ির ইঞ্জিন তো কাঁপতে শুরু করে,
সবাই তো সেখানে হতবাক হয়ে যায় যে এতক্ষণ ধরে তারা চেষ্টা করছে কিন্তু পারলো না, আর স্কট এসে এটা কিভাবে পারলো। কিছুক্ষণ পর দেখা যায় যে তাদের গাড়ির ইঞ্জিনটা খুব ভালোভাবেই চলতে শুরু করেছে। এরপর সবাই মিলে যতটুকু পানি তাদের কাছে অবশিষ্ট ছিল সবটাই এক জায়গায় করে, কারণ তারা তো জানে না কতদিন তাদেরকে এই নরকে থাকতে হবে। কিন্তু অন্তত গাড়িটা ঠিক হওয়াতে তারা একটা আশার আলো তো খুঁজে পেয়েছে। কিন্তু ঠিক তখনই তাদের কাছে আসে আর এক মহাবিপদ। টাইলার তো প্রচণ্ড তৃষ্ণার্ত ছিল, তাই সে একটা পানির বোতল তুলে নেয়, কিন্তু ওমর তার কাছ থেকে পানির বোতলটা ছিনিয়ে নিয়ে যায়, কারণ সে ভালো করেই জানতো এখানে এক এক ফোঁটা পানি তাদের কাছে এক এক দিন বাঁচার আশা। আর দুইজনের মধ্যেই তখন ওই পানির বোতলটা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। টাইলার তো একটুও পিছনে হাঁটে না, তাই ওমর এবার রেগে গিয়ে টাইলারকে সোজা একটা থাপ্পড় মেরে বসে। এই মরুভূমির ভেতরে বাতাসটা কেমন যেন আরও বেশি ভারী হয়ে উঠছিল, কারো মুখে এখন কোনো কথা নেই। হঠাৎ করে আবার ওমর তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু একদম নিঃশব্দে, আর মুহূর্তের মধ্যে সে নিজের কোমর থেকে একটা বন্দুক বের করে আর সবাইকে উদ্দেশ্য করে বলে যে এখন থেকে এই দলের নেতা আমি যা বলবো তোমাদের এখন থেকে তাই শুনতে হবে। ওমরের কাছে বন্দুক দেখে আর তার এরকম কথা শুনে তো সবাই পুরো স্তব্ধ হয়ে যায়। এরপর ওমর যখন সেখান থেকে চলে যায় তখন টাইলার নিজেকে সামলে রাখতে পারে না আর চিৎকার করে বলে ওঠে যে ও যখন আমার গায়ে হাত তুললো তখন তুমি ওকে কিছু বললে না কেন। স্কটের মুখে তো কোনো কথা নেই, এমনকি কোনো অনুতাপও নেই। রাগে কষ্টে অপমানে তো পাগল হয়ে টাইলার দৌড় দেয় ট্রাভিসের দিকে, কিন্তু ট্রাভিস তো এখনো দুর্বল। এদিকে টাইলারের চোখে মুখে তো ভয় স্পষ্ট, মানে ট্রাভিস যদি এখন স্কটকে সবকিছু বলে দেয় তাহলেই তো তার পর্দা পুরো ফাঁস হয়ে যাবে। কিন্তু সে তো আর জানতো না স্কট এতক্ষণে সবটাই বুঝতে পেরে গিয়েছে। আর এরপর হঠাৎ করে সে ট্রাভিসের গলা চেপে ধরে, মানে সে প্রমাণ লোপাটের চেষ্টা করছিল। ঠিক তখন থেকে একটা ছায়া নড়ে ওঠে, মানে পেছনে ছিল ওমর। সে সবটা দেখছিল কিন্তু কাউকেই থামায় না, বরং ঠান্ডা মুখে এগিয়ে আসে আর টাইলারের মুখে একটা পানির বোতল এগিয়ে দেয় আর বলে যে আগের থাপ্পড়টার জন্য দুঃখিত। তারপর কোনো ব্যাখ্যা না দিয়ে সে ওখান থেকে হেঁটে চলে যায়। টাইলার তো পুরো চমকে যায় যে ওমর কি সবটা জেনে গেল, আর যে কোনো মুহূর্তেই তো সে এখন তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ওদিকে স্কট এখন জনের সঙ্গেই ব্যস্ত, তারা ভাঙা গাড়িটা সারানোর চেষ্টা করছে। দুইজনের মনের মধ্যেই সন্দেহ আর অবিশ্বাস, কিন্তু একই সাথে তারা বুঝতে পারছিল যে এখানে টিকে থাকাটা প্রায় অসম্ভব, এখানে কেউ কাউকে বিশ্বাস করে না। তবে এত সব কিছুর পরও তাদের দুইজনের মধ্যে কাজ করতে করতে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়ে যায়। তারা ঠিক করে যে অন্তত মরুভূমি থেকে বের হওয়া পর্যন্ত তারা যাই হয়ে যাক না কেন একসঙ্গেই থাকবে। কিছুক্ষণ পর সারাও সেখানে দৌড়ে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে যে ট্রাভিসের জ্ঞান ফিরে এসেছে। স্কট ছুটে যায় তার কাছে, কিন্তু গিয়ে যা দেখতে পায় তা দেখে তো তার রাগে পুরো আগুন ধরে যায়। টাইলার বসে আছে ট্রাভিসের একদম পাশে আর কানে কানে তাকে কিছু একটা বলছে। স্কটের উপস্থিতি টের পেয়ে টাইলার দ্রুত সরে যায়। স্কট তখন জিজ্ঞাসা করে যে কি হচ্ছিল এখানে। টাইলার কোনো উত্তর দেয় না, মুখটা নিচু করে থাকে। আর তারপর হঠাৎ করে ট্রাভিস হেসে ওঠে, তার হাসি দেখে মনে হচ্ছিল যে সে এখানে কাউকে উপহাস করছে। আর এরপরেই আবার নতুন একটা টুইস্ট সামনে চলে আসে। সবাই বুঝতে পেরে যায় যে ট্রাভিস কোনো সাধারণ মানুষ নয়, সে শুরু থেকে স্কটের পক্ষেই ছিল। আসলে স্কটই টাকা দিয়ে ট্রাভিসকে পাঠিয়েছিল টাইলারের জীবনে, তাকে পরীক্ষা করার জন্য, যাতে করে তার আসল রূপটা সবার সামনে বেরিয়ে আসে। এখানে সবাই তো পড়ে স্তব্ধ হয়ে যায়। স্কট তখন বোঝায় যে এই মরুভূমির আইনে ব্যভিচার নিয়ে স্ত্রীর শাস্তি হলো যন্ত্রণাদায়ক মৃত্যু। এটা শুনেই তো টাইলারের শরীর যেন ভয়ে ঠান্ডা হয়ে যায়। রাগে অপমানে সে ঘুরে দাঁড়ায় ট্রাভিসের দিকে, যে তাকে প্রথম থেকেই প্রতারণা করে আসছে। স্কট তখন ঠান্ডা চোখে সবকিছু দেখছিল, কিছুই বলছিল না। তার মুখে এখন যেন এক প্রকার সন্তুষ্টি, কারণ সে চোখের সামনেই দেখতে পাচ্ছে টাইলার তার কুকর্মের শাস্তি পাচ্ছে। ওই ঘটনা তো হয়ে গেল, কিন্তু এখন তারা সবাই বুঝতে পারছে যে করে হোক তাদেরকে এখান থেকে বের হতে হবে। তাই সবাই আবারও গাড়ি ঠিক করার কাজে লেগে পড়ে। আর তখন টাইলার তাদের থেকে আলাদা হয়ে সারার কাছে চলে যায়। সারার কাছে তো একটা শিশু বাচ্চা, যে জ্বরে আবার থেমে থেমে কাঁদছে। টাইলার তখন বিরক্ত হয়ে বলে যে ওকে তুমি শান্ত করছো না কেন, দুধ খাও তো প্লিজ। আর সারার মুখেও তখন এক কষ্টের ছায়া, সে মনটা অনেক খারাপ করে ধীরে ধীরে বলে যে আসলেও আমার সন্তান নয়। টাইলার তো এবার পুরো অবাক হয়ে যায় যে এখানে হচ্ছেটা কি, যা প্রথম থেকে দেখে আসছি তার কিছুই সত্যি নয়। সারা আবার তখন ফিসফিস করে তাকে জানায় যে এই বাচ্চা আসলে অন্য কারো, আর তাদের কাছে এসেছে শুধুমাত্র টাকার বিনিময়ে। সে বলে যে আমার এবং আমার স্বামীর সঙ্গে এক লোক যোগাযোগ করেছিল, সে বলেছিল আমাদের অনেক টাকা দিবে যদি আমরা একটা বাচ্চা চুরি করতে পারি। আমরাও রাজি হয়েছিলাম, কিন্তু পরে তো সিরিওকে মেরে ফেলা হয়। আর তখনই বুঝতে পেরেছি যে আমরা ওই লোকটার ফাঁদে পড়ে গিয়েছি। টাইলার তো এটা শুনে পুরোপুরি থমকে যায়,
সে বুঝতে পারছিল এই মরুভূমিতে মানে এখানে যত মানুষ আছে প্রত্যেকের জীবনের পেছনে লুকিয়ে রয়েছে একটা অন্ধকারাচ্ছন্ন গল্প। এরই মধ্যে আবার ওমর টাইলারের কাছে আসে, চোখে তার এক প্রকার কামনা আর ধূর্ততা। মানে তো বুঝতেই পারছো সে টাইলারকে আবার নিজের করে পেতে যাচ্ছিল। সে বলে যে আমার কাছে অনেক হীরা আছে, তুমি চাইলে সব তোমার হতে পারে, শুধু তুমি আমার একটু পাশে থাকবে। টাইলার তখন কিছুক্ষণের জন্য ভাবে যে হীরা মানেই তো বিশাল টাকা, আর টাইলারের জীবনে তো টাকাটাই সবকিছু। একবার যদি হীরাটা সে হাতে পেয়ে যায় তাহলে তার জীবনে আর কিছুই লাগবে না। তাই সে ওই রাতটা সবকিছু বলে ওমরের সঙ্গেই কাটিয়ে দেয়। ওদিকে সারা, জন আর এসকর্ট মিলে বসে আলোচনা করছে যে ওমর যে কোনো মুহূর্তে গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে, তাই ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে। জন তখন বেশ কনফিডেন্সের ভঙ্গিতে বলে যে এটা কিন্তু অসম্ভব, ওই গাড়ি চালু করা যায় তবে শুধু একটা বিশেষ যন্ত্র দিয়ে, যা আমি অলরেডি খুলে রেখেছি। তাই ওমর চাইলেও গাড়ি নিয়ে এখান থেকে বের হতে পারবে না। তাই সবাই মোটামুটি এবার একটু নিশ্চিন্ত হয়। কিন্তু সকালেই তো আবার মরুঝড় শুরু হয়ে যায়। এদিকে ওমর তো গাড়িতে বসে চেষ্টা করছে সেটাকে বারবার স্টার্ট দেওয়ার, কিন্তু কোনো মতে পারছে না। আর তাই এবার তো রেগে গিয়ে সে গালাগালি করতেই শুরু করে দেয়। শেষে ওখানে জন এগিয়ে আসে আর মুচকি এসে ওই যন্ত্রটা লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। কিন্তু ওমর তো আর হাল ছাড়ে না। সে রেগে গিয়ে চিৎকার করে জানতে চায় যে সত্যি করে বলো তুমি কি করেছো। আর তখন এবার সেখানে গ্যাঞ্জাম লেগে যায়। আর কথা কাটাকাটি হতে হতে তো ওমর এবার টাইলারকে অপমান করে ফেলে। আর এটা আবার এবার ট্রাভিস সহ্য করতে পারে না। সে একটা লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওমরের দিকে, কিন্তু ওমর তখন বন্দুক বের করে ফেলে আর এক মুহূর্ত দেরি না করে গুলি চালিয়ে দেয়। ট্রাভিস তো সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে সেখানে সবাই আবার হতভম্ব হয়ে যায়। ওমর এখন পুরো পাগলের মতো সবার দিকে বন্দুক তাক করে আছে আর বলে যে যার কাছে যা আছে সব আমাকে দিয়ে দাও, না হলে কিন্তু আমি এক্ষুনি বন্দুক চালিয়ে দেব। সবাই তো ভয় পেয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল। আর জন তখন সুযোগ বুঝিয়ে ওমরের কাছ থেকে বন্দুকটা কেড়ে নেয় আর এক সেকেন্ডও দেরি না করে ওমরের উপর গুলি চালিয়ে দেয়। আর এবার চিরতরে সে ওমরকে শেষ করে দেয়। সবাই তো সেখানে থমকে দাঁড়িয়ে থাকে। জনের চোখে তখন কোনো ভয় নাই। জন যেভাবে বন্দুকটা ধরেছিল বোঝাই যাচ্ছিল যে জন কোনো সাধারণ লোক নয়। আর তারপর সে এসকর্টকে বলে যে শোনো, ওমর কোনো ভালো মানুষ ছিল না, সে একটা বড়সড় অপরাধী, ও একটা পুলিশকেও মেরে ফেলেছে। তো এরপর ওই ভয়ঙ্কর রাতটা তো ওই মরুভূমিতে তারা কোনো মতে পার করে। আর সকাল হলে আস্তে আস্তে সবাই মরুভূমি থেকে বেরিয়ে আসে শহরের দিকে। আর এরপরই আমরা জানতে পারি যে জন আসলে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, এই জন্যই সে সাহস নিয়ে এত কিছু করতে পেরেছে। এরপর সে সবাইকে বলে যে আমি আমার পুরনো এক সহযোদ্ধার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, সে হয়তোবা আমাকে সাহায্য করতে পারবে। এদিকে স্কটের মনের ভিতর তো এখনো ঝড় বয়ে চলছে। টাইলার, যাকে কিনা সে এতদিন ধরে ভালোবেসেছিল, এখন তার চোখে কেবল এক বিশ্বাসঘাতক নারী মাত্র। রাগে অপমানে সে টাইলারের মুখোমুখি হলো। কিন্তু টাইলারের তো এখন আর স্কটকে দরকার নেই, কারণ সে তো স্কটের কাছে ধরা পড়ে গিয়েছে। তাই সে অহংকারে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, কিছুই বলে না। দিন শেষে জন একটা ছোট্ট সাদাসিধে হোটেলে সবার জন্য আশ্রয় জোগাড় করে। স্কটও ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢোকে আর দেখতে পায় যে যেন দুঃস্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। চারপাশে ছড়ানো কাপড়, ছেঁড়া কাগজ আর ভাঙা পাসপোর্ট। টাইলার স্কটের সবকিছু শেষ করে দিয়ে সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। আর যখন স্কট তার পুরনো ব্যাগটা খোলে, ভেতরে সে সারি সারি নকল পাসপোর্ট দেখতে পায়। টাইলার আসলে শুধুমাত্র প্রতারকই নয়, সেও একজন বড় মাপের স্মাগলার, মানে সে মানুষ পাচারকারীর সঙ্গে সঙ্গে জড়িত। অন্যদিকে সারা, যে নিজের কথা একটা শিশুকে আঁকড়ে ধরে রেখেছিল, তারও মাথায় তখন অনেক ভয়ানক চিন্তা ঘুরছে। সে ভেবেছিল যে জনের কাছেই রয়েছে সেই হারিয়ে যাওয়া হীরা, আর ওটা পাওয়ার একমাত্র উপায় হলো জনকে হত্যা করা। এক পুরনো সহযোগীকে এরপর সে ফোন করে নতুন ষড়যন্ত্র শুরু করে। আর জনকে ফোন করে একটু মিষ্টি গলায় বলে যে আজকে রাতে আমরা একসঙ্গে খেতে চাই, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। জনও তখন সারার কথা বিশ্বাস করে নিয়ে তার সঙ্গেই যায়। রাতের অন্ধকার রাস্তা ধরে তারা হাঁটছিল। সারাও তখন অনেক হেসে হেসে কথা বলছিল, যেন সব কিছু স্বাভাবিক। কিন্তু একটা নির্জন জায়গায় এসে সে তার আসল রূপটা দেখায়। সারার সঙ্গে যে ছিল সে জনের দিকে বন্দুক তাক করে, আর গুলির শব্দ তো পুরো মরুভূমি কেঁপে ওঠে। জনও মাটিতে পড়ে যায়, আর সারার মুখে যেন এক বিজয়ের হাসি। জনের হাতে থাকা হীরাটা এরপর সে কেড়ে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই দূর থেকে ভেসে আসে আর একটা গুলির শব্দ। একটা ছায়া কেমন যেন সামনের দিকে এগিয়ে গেল। কালো পোশাক পরা একটা লোক বন্দুক হাতে। সারা কিছু বুঝে ওঠার আগে তার পাশে থাকা লোকটা তখন মাটিতে লুটিয়ে পড়ে। তবে একটু আলোর দিকে গেলেই দেখা যায় যে এটা আর কেউ নয়, টাইলার। এদিকে জন তো গুলি লাগা অবস্থায় আস্তে আস্তে কোনো মতে উঠে দাঁড়ায়। তার চোখ পড়ে টাইলারের দিকে। দুজনের মধ্যে একটা অদ্ভুত নীরবতা। কিন্তু টাইলার তখন কিছু না বলে এবার সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জন তখন ঘুরে তাকায় সারার দিকে আর কাঁপতে কাঁপতে বলে যে ওই বাচ্চাটা তো তোমার নয়, তোমার বিচার আমি করব না, তোমার বিচার করবে আইন। আর তারপরেই পুলিশ সেখানে চলে আসে, সারাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় স্কট তো নিঃশব্দে শহরের গলিতেই হেঁটে চলছিল। হঠাৎ করে সামনে আসে টাইলার। স্কট তখন থেমে যায় আর একদম কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে কখনো ভালোবেসেছিলে?
টাইলার তখন ঠোঁটটা একটু বাঁকিয়ে হেসে দিয়ে বলে যে আমি কখনোই কাউকে ভালোবাসিনি, আমি ভালোবাসতে পারিও না। এই উত্তর শুনে স্কটের চোখে তো আবারও আগুন জ্বলে ওঠে। সে এক নিমেষে ছুরি বের করে সেটা বিদ্ধ করে দেয় টাইলারের বুকে। তারপরে আবার নীরবতা ছুঁয়ে যায় এই পুরো মরুভূমিতে। দূরে তো ভোরের আলো ফুটছিল। এদিকে জনে আহত অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে শান্তি আর ব্যথার মিশ্র ছায়া। দূরে বালুর ওপর পড়ে আছে টাইলারের নিথর দেহ। আর ঠিক ওই সময় একটা পুরনো বাস ধুলো উড়িয়ে চলে যাচ্ছিল নির্জন রাস্তা ধরে। বাসের মধ্যে তখন আমরা স্কটকে দেখতে পাই, যে প্রচণ্ড ক্লান্ত, কিন্তু তাও তার মুখে যেন এক অদ্ভুত তৃপ্তির হাসি। জানালার বাইরে তাকিয়ে তার মনে হলো যে সব শেষ, প্রতিশোধের খেলা এখানেই শেষ। আর আমাদের আজকের এই প্রতিশোধে ভরপুর আর ছলনাময়ী মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।